সম্ভাবনা খুবই কম এবং সেই প্রেক্ষিতে এটা খুবই স্পষ্ট যে বিএনপি তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যে প্রার্থী দেবে সেই প্রার্থী জিতবে। তো সেই জায়গায় তার বিরোধী দলগুলো যে গণতন্ত্র চর্চা করছে এবং সেখানে নিজেদের একজন প্রার্থীকে সামনে নিয়ে এসছে, এটা আমি মনে করি যে গণতন্ত্রের যাত্রার জন্য খুবই একটা ভালো একটা দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে প্রার্থীকে দিয়েছে সেটা জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র, তারা ৭১-এ তাদের ভূমিকা নিন্দিত, তাদের অনেক অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে। কিন্তু সেই প্রেক্ষিতে তারা আবার আজকে এমন একজন প্রার্থীকে দিয়েছে তিনি আবার একজন বীর বিক্রম। এটা আরেকটা পজিটিভ দিক। জামাতের লোকগুলো স্বাধীনতা বিরোধিতা করতে করতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে জামাতের লোকেরা মুক্তিযুদ্ধের বিপক্ষে এত বিশ্রীভাবে আক্রমণ করে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যেন এখন কঠিন হয়ে গেছে। সেই জায়গায় ওরা এখন মুক্তিযোদ্ধা প্রার্থীকে ডিফেন্ড করতে হবে, তাদের মুক্তিযোদ্ধা প্রার্থী নিয়ে কথা বলতে হবে। সেটা আমার কাছে ভালো লাগছে যে এখন মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধার প্রার্থীর পক্ষে তারা কথা বললে এটা তো একটা, আমি মনে করি যে একটা ভালো যাত্রা। এবং আমি মনে হয় যে, আমি জানি না, হয়তো বেসরকারি পর্যায়ে আরও স্বতন্ত্র হয়তো অনেকে দাঁড়াতে পারে, কারণ এই সুযোগ তো রয়েছে। তো সেক্ষেত্রে আরও কারা কারা প্রার্থী হবে সেটা আরও জমজমাট হবে বলে আমরা ধারণ করি। হিরো আলম টাইপ কিছু প্রার্থীও আবার দাঁড়ানোর সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার হচ্ছে। তো এবং সেগুলো নিয়েও মানে মানুষ ট্রল করছে, যদিও তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমার এই মানে আজকে এটা দেখে আমার মনে হচ্ছে যে ছেলেটার নাম আমি ভুলে গেছি, যাকে হচ্ছে প্রার্থী করতে, মানে খুব নাম যার হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় একটা প্রার্থীর যে সবসময় বক্তৃতা দেয়। আলী সালামগীর, আমরা বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনিও বলছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে। আমরা এটিও দেখেছি ডক্টর ইউনূস আগামী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, ভূরাজনীতির চাপের কথা বলছিলেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সবই কি তাহলে গুঞ্জন? আমার ভাগে কেন ইউনূসের কোয়েশ্চেন হবে, এটা আগে বলে। সবাই ধরে নেয় যে ইউনূসকে আমি বিশ্ব বাটপার বলি, এই জন্য আমাকে এই কোয়েশ্চেন করতে হবে। আমি শুধু এটুকু বলবো যে ইউনূসের যে শারীরিক অবস্থা, আমি ওই দিন দেখলাম ওই যে আপনার জুলাই জাদুঘরে যিনি গেলেন, উনি সামনে মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ঘাড়ে হাত দিয়েছেন, আরেকটা হাত রাশেদ ধরছে, এরকম করে করে হেঁটে যাচ্ছে। এই লোকটা কিভাবে রাষ্ট্রপতি হবে? ওনার পক্ষে বিভিন্ন লবিং আছে এবং ওনার পেশা তোষামতকারী যারা আছে তারা আবার প্রচার করছে উনি আগ্রহী না। আমার মনে হচ্ছে উনি পূর্ণ মাত্রায় আগ্রহী, কারণ ওনার যে ক্ষমতা লিপ্সা এটা যায় নাই। বাট যে বাস্তবতা এখন দাঁড়িয়েছে, ওনার প্রতি যে ঘৃণা, উনি যে ১.৫ বছরে বাংলাদেশকে কোথায় পিছিয়ে দিয়েছেন, উনি যে আমাদের সংস্কৃতিটা নষ্ট করেছেন, আপনার সাথে আমার কথা বলার সংস্কৃতি ধ্বংস করে দিয়েছেন, এটা ভাই ভাইয়ের মধ্যে রাজনীতি নিয়ে মানে ফ্যাসাদ লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে যে ক্ষতিটা করে গেছে ইউনূস, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক বন্ধন নষ্ট করে দেওয়া। একজন আরেকজনকে চিনি না, কে কার সাথে বসবো, কার সাথে খাবো, এগুলো নির্ধারণ করছে অন্যজন। অথচ আমাদের সম্পর্ক কত বছরের সেটা কোনো বিবেচ্য বিষয় না, কে কোন দল করে সেটা হচ্ছে বিষয়। তার মানে কি আমাদের এই সমাজ কি এতই খারাপ ছিল? অনেকে বলে যে না, শেখ হাসিনার আমলেও তো এটা ছিল। না, শেখ হাসিনার আমলেও তো আমরা ছিলাম, কিন্তু কই, আমার তো কারোর সাথে কথা বলতে অসুবিধা হয় নাই। আমার বন্ধুরা তো জামাত বিএনপিতে বেশি সংখ্যক ছিল, এবং আমি ভোট যখন দেওয়ার প্রশ্ন আসতো তখন কে জামাত আর কে বিএনপি সেটা তো আমি দেখতাম না, আমি প্রার্থী দেখতাম। তাহলে এই ঘটনাগুলো কখন হয়েছে? ইউনূস শাসন করার পর যে অসহনীয় সোসাইটি আমাদেরকে দিয়েছে তারই ফল হচ্ছে এগুলো। তো সেই জায়গায় বিএনপি যদি যেতে চায় এবং বিএনপি যদি যায়, সেটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। এখন যে অভিযোগ উঠছে যে তারেক রহমানের সঙ্গে উনি যে একটা ফলস বিদেশ সফরে গিয়ে যেটা করেছিল, বিদেশে আমন্ত্রণ বলছে বিদেশ সফর, আসলে ব্যক্তিগত সফরে গিয়েছিল। তো ব্যক্তিগত সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে যে বলছে আলাপ করে এসছেন, পৃথিবীর ইতিহাসে এরকম তো নাই যে সরকার পক্ষ যায় আরেকটা পক্ষের সাথে যায় চুক্তি করে বসে আসে। অনেকেই ধারণা করে যে যেহেতু পররাষ্ট্রমন্ত্রীকে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তাকেও পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, যে ইউনূসকেও বোধহয় রাষ্ট্রপতি বানানো হবে, এরকম একটা সমঝোতা বোধহয় বিএনপির সঙ্গে তার আগে হয়েছে। বাট আমি মনে করি যদি হয়েও থাকে সেটা বাস্তবায়ন অযোগ্য। এখন লন্ডন বৈঠকে এমন কোনো সমঝোতা হয়েছিল কি? এগুলো স্পেকুলেশন। যেমন ধরেন ডক্টর ইউনূসের প্রতি জামাত এনসিপির একটা অকুণ্ঠ সমর্থন ছিল। লন্ডন বৈঠকের পরে তারাও
হ্যাঁ ষড়যন্ত্রের গন্ধ পাইলো এবং তারা এটাকে খুব বাজেভাবে পোর্ট্রেট করলো। দেখেন এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, জনাব খলিলুর রহমান সাহেবের কিন্তু অতীত যে আপনার কর্মতৎপরতা কর্মকাণ্ড, উনি কিন্তু বিএনপির সাথে কাজ করেছেন এবং বেসিক্যালি উনি বিএনপি ম্যান। কিন্তু একটা ফ্রাস্ট্রেশন থেকে আপনি দেখেন শাসক দলকে আমরা পছন্দ করছি না, তো শাসক দল একজন যোগ্য প্রার্থী দিয়েছে, 100 গুণ বেটার প্রার্থী ছিল যে আওয়ামী লীগের যাকে দেওয়া হয়েছিল, তথ্যমন্ত্রী হয়েছিল পরে। কিন্তু মানুষ তার থেকে মানে ভোটের প্রতি বিতৃষ্ণা বা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেভাবে হয়েছিল, হিরো আলমের পক্ষে ভোট দিয়েছে অনেকে, এবং অনেকে বলে যে হিরো আলমই জিতেছে, এটাও নাকি রিগিং করে তাকে হারানো হয়েছে। যে এখন যদি মানে সরাসরি ভোটের দেওয়ার সুযোগ থাকতো, আমার মনে হয় আওয়ামী লীগের লোকেরা এখন খায়রুল দেওয়ানকে ভোট দিত, কারণ তাদের তো কোনো প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে জমজমাট হবে আয়োজনটা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাজিদুল হক রুবেল। আমরা দেখলাম যে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, রাষ্ট্রপতি পদে তারা মনোনয়ন দিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে। একটু জানতে চাই যে নিশ্চিত পরাজয় জেনে এই যে প্রার্থী দিচ্ছে বিরোধী দল, সেটি কি আসলে রাজনৈতিক উদ্দেশ্য যদি আমরা বিবেচনা করতে চাই, কি উদ্দেশ্যে? প্রথমত আমি আনিস ভাইয়ের সাথে খুবই একমত যে এটা আনুষ্ঠানিকতা মাত্র, ঠিক আছে, এটা আগে ফার্স্টে নিতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হ্যাঁ, এটা একটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা ব্যাপার রয়েছে, যেখানেই ভোট সেখানেই একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার, এই পর্যন্ত আর কি ঠিক আছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে একটু আনিস ভাইয়ের সাথে একটু খানিকটা দ্বিমত এবং একটু সম্পূরক দুটোই আলাপ করব। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটা একটা বেশ ভালো দিক যে জামাত হচ্ছে একজন মুক্তিযোদ্ধা প্রার্থীকে দিয়েছেন। আসলে জামাত যে একজন মুক্তিযোদ্ধা প্রার্থীকে পছন্দ করেছে, এটা কি সে তার রাজনৈতিক দর্শনের জায়গায় আত্মসমর্পণ করে, ঠিক আছে, তারপরে সে হচ্ছে সমর্থন করছে মুক্তিযোদ্ধা প্রার্থীকে, বা সে নিজেকে একরকম হচ্ছে মানে আত্ম উপলব্ধি থেকে করছে, নাকি এটা করছে একটা কূটকৌশল হিসাবে, একটা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার প্রশ্নে, যে জামাতের যে আইডেন্টিটি বা জামাতের সম্পর্কে যে ইমেজটা প্রতিষ্ঠিত বাংলাদেশে, সেই প্রতিষ্ঠিত আইডেন্টিটি এবং যে ইতিহাস, সেই ইতিহাসটাকে থেকে মানুষের দৃষ্টিকে এদিক থেকে ওদিক নেওয়ার জন্য এক ধরনের কূটকৌশল তার, এই হচ্ছে গিয়ে একটা আপনি হয়তো বলতে পারেন যে যদি এটা বিজয় হওয়ার চান্স থাকতো, জামাতের এরকম একটা মুক্তিযুদ্ধকে দিতই না, ঠিক আছে, তাহলে দিতই না। এটা তো সে জানে যে এটা কিছুই হবে না আর কি। আমার 2/3 মেজরিটি হচ্ছে গিয়ে লেখা যাবে যে সাবেক রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন। যেমনটি আনিস আলমগীর বলছিল যে এখন জামায়াতকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করতে হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক মুক্তিযুদ্ধকে ডিফেন্ড, মুক্তিযুদ্ধের কাছে তাকে সারেন্ডার করতে হবে। এবার এটা নিশ্চিত যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, তুমি জামাত করো আর তুমি এনসিপি করো, তুমি যাই করে থাকো, ঠিক আছে, তোমাকে 1971-কে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। এটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। ওরা স্বীকার না করতে পারে, কিন্তু ওরা কিন্তু কার্যক্ষেত্রে তাও করতে বাধ্য হবে। ফলে আমার দৃষ্টিতে এটা একদিকে আত্মসমর্পণ, আরেকদিকেও কূটকৌশলও বটে, ঠিক আছে, এই হলো বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু আমরা বাজারে অনেক রকম কথা শুনি আর কি, যে সরকারের উপর নাকি অনেক বড় চাপ আছে, ঠিক আছে, বিরাট বড় চাপ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনীতির প্রভাবের কথাও শোনা যাচ্ছে, এবং ভূরাজনৈতিক প্রভাব আছে, চাপ আছে। এই যে কয়দিন আগে যে একজন বিশেষ দূত বাংলাদেশ সফর করে গেলেন আর কি, সার্জিও গোর, এবং সে আসলে কি কি কথা বলছে তা বোঝা যায় না। কেউ বলে সে শেখ হাসিনা নিয়ে কথা বলছে, কেউ বলে সে হচ্ছে বাণিজ্য চুক্তি কেন বাস্তবায়িত হচ্ছে না, বা কেউ বলে তুমি চীনের সাথে এত কথা কিসের, তোমার এত বন্ধুত্ব কিসের, এইসব নিয়ে হচ্ছে গিয়ে সার্জিও গোর অভিমান করছে। আবার কেউ কেউ বলে আর কি যে তাদের এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা ছিল হচ্ছে যে আমেরিকার বিশেষ আশীর্বাদ ধন্য বা আমেরিকার তল্পি বাহক এরকম কোন একজন সুশীল সমাজ, যিনি কিছুদিন আগে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রাষ্ট্রের, তাকেই হচ্ছে গিয়ে আবার রাষ্ট্রপতি দাঁড় করানোর একটা প্রেশারের ব্যাপার আছে। তো এগুলো সবই আসলে কান কথা, এগুলো সবই আসলে ইয়ার কথা, কোনো ডকুমেন্টেশন নাই, হাইপোথেটিক্যাল কথাবার্তা। কিন্তু হাইপোথেটিক্যাল কথাবার্তা হলেও আমাদের সেই রকম সম্ভাবনার জায়গা আছে। তাই আমরা মনে করি, আমরা যারা রাজনীতির কর্মী, দশকের পর দশক ধরে আমরা রাজনীতিটা করে আসতেছি, লড়াইটা করে আসতেছি,
আমার মতে হচ্ছে যে এই বিএনপির মধ্যে যারা হচ্ছে গিয়ে পোড় খাওয়া মানুষ রয়েছে, সাব্যস্ত মানুষের কোনো অভাব নাই, তাদের মধ্যে থেকেই হচ্ছে গিয়ে বেছে নেওয়া প্রয়োজন আর কি। এখানে হচ্ছে মানে কারো প্রভাবে ইয়া করা দরকার না। যদিও বিএনপি আজকাল খুব বেশি কৌশল নেয় আর কি, কোনটা তার আসল কোনটা তার নকল, এটা বোঝাই মাঝে মাঝে আমি খুব বিভ্রান্ত হই আর কি। ঠিক কোন কৌশলের কথাগুলো আমি সেই মন্ত্রিসভা গঠনের সময়কাল থেকে আমি যখন দেখছি ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, তো খলিল যদি পররাষ্ট্রমন্ত্রী হয়, আবার যে রাষ্ট্রপতি আবার খলিলের সাবেক বস হয়ে যায়, তো মানুষ তো অবাক হবে আর কি, মানুষ বিস্মিত হবে আর কি। তো সেরকম আমি বিশ্বাস করি এতটা বোকামি নিশ্চয়ই বিএনপি করবে না ঠিক এই মুহূর্তে, এই পর্যায়ে এসে আর কি। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। আমরা যেমনটি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন বঙ্গভবনে, কি মনে হয় আপনার স্পেকুলেশন কি বলে? যেহেতু সবাইকে ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আমার সালাম। যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচনের মাধ্যমে একটি ব্যাপার মানে রাষ্ট্রপতি ব্যাপারটি ফয়সালা হতে যাচ্ছে, ফলে আমি আগাম মন্তব্য করতে চাই না। আমরা দেখি নির্বাচনের মধ্য দিকেই আসে, এবং এটা নির্ধারিত যে আপনার 2/3 মেজরিটি থাকার কারণে নির্বাচিতভাবে বিএনপির এখানে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু জামাত যেহেতু সব জায়গায় ওভার কনফিডেন্স শো করে, ফলে এখানে সে পিছিয়ে থাকবে কেন? সেখানেও মনে করতেছে তারা রাষ্ট্রপতি ধরে আগে থাকতে পারে এবং রাষ্ট্রপতি বের করেও নিয়ে আসতে পারে। এবং আপনার রাষ্ট্রপতি প্রার্থী যিনি, তিনি তো ঘোষণাই করেছেন যে বিএনপির অনেকে তাকে ভোট দিবে। সো আমরা দেখি কি দাঁড়ায়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কি? সোশ্যাল মিডিয়াতে যেভাবে এখানে আমার আলোচকরা যেভাবে বললেন, অলরেডি তো এটা বিপুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সম্ভাবনার কোথায়? এটা তো বাস্তবতা। বিপুল তো বিপুল প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব যেহেতু হয়েছে, কিন্তু এখানে অনেক ধরনের আলোচনা হইলো, হাস্যরস হইলো। আমি একটু এটার পলিটিক্যাল সিগনিফিকেন্সটা বোঝার যদি চেষ্টা করি, সেদিক থেকে আলাপ করতে চেষ্টা করব। সেটা হলো যে আপনার এখন কেন রাষ্ট্রপতি নির্বাচনটা আগায় আনতে হইলো এবং আপনার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আপনার মানে পদত্যাগের দিকে যেতে হলো, তার কারণটা হলো আপনারা জানেন যে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এবং সংবিধানকে যদি গণতান্ত্রিকভাবে পরিবর্তন করা না যায়, সংশোধন করা না যায় বা সংস্কার করা না যায়, যে শব্দ ব্যবহার করেন না আপনি, তাহলে বিএনপির যে ইশতেহার, বিএনপি যেভাবে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রকে পুনর্গঠন করতে চায়, একনিত ইশতেহার, সেটা সম্ভব হবে না। ফলে তাকে সংবিধান সংশোধনের এই গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার, হ্যাঁ, আপনি দেখবেন যে যখন সংবিধান সংশোধন কমিটি গঠিত হলো, তার পরপরই কিন্তু মানে বিগত রাষ্ট্রপতি পদত্যাগ হলো, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বর্তমান যিনি স্পিকার, হ্যাঁ, মেজর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হাফিজ সাহেব দায়িত্ব পালন করছেন, এখন দায়িত্বভার নিলেন। তো এখন যেহেতু এই সংবিধান সংশোধন বা সংস্কার কমিটি নেক্সট পার্লামেন্টেই সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে আসবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ রোল আছে, আমরা এটা সবাই জানি। সংবিধান, রাষ্ট্রপতি এবং হ্যাঁ সর্বোচ্চ আদালত, এগুলো মিলে একটা কম্বাইন্ড যে রোল, সেখানে রাষ্ট্রপতির খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। সেক্ষেত্রে বিএনপি, আপনার প্রশ্নের উত্তরও চলে আসবে এই ব্যাখ্যার মধ্য দিয়ে। ফলে বিএনপি রাষ্ট্রপতি হিসাবে যাকেই বেছে নেক, এইটা নিশ্চিত এমন একজন ব্যক্তিকে বেছে নেবে যিনি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে বা গণতান্ত্রিক শাসন কাঠামো বা গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে খুবই স্বনামধন্য, আস্থাভাজন, নির্ভরযোগ্য ব্যক্তি। এরকম একজন ব্যক্তিকে বেছে নেবে। কারণ সংবিধান সংশোধনের যে আপনার কাজটা সামনে বিএনপি হাতে নিচ্ছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি, এরকম একজন রাষ্ট্রপতি লাগবে যে রাষ্ট্রপতি বিএনপির এই যে লিবারাল ডেমোক্রেটিক যে রাজনৈতিক দর্শন, তার যে রিপাবলিকানিজম, তার যে আপনার এই বহুদলীয় বা আপনার ভ্যালু প্লুরালিটির যে আপনার রাজনীতি, মানে বিভিন্ন মতাদর্শের সাথে একসাথে চলা, হ্যাঁ, এবং এই যে লিবারাল ডেমোক্রেটিক কন্ডিশন, তার এই যে গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা এবং তার আগে সংবিধান সংস্কার করা এবং পুরা রাষ্ট্রের পুনর্গঠন প্রকল্প যেটা তারেক রহমান হাত দিচ্ছেন, সেই কাজে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সহায়ক ভূমিকা পালন করবে, এরকম ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে নিজ দলের ভেতর থেকে রাষ্ট্রপতি নির্বাচন, অবশ্যই নিজ দলের ভিতর থেকে রাষ্ট্রপতি, শুধু নিজ দলের ভিতর থেকে। আমি ইঙ্গিত এতটুকুই দিলাম যে যেই ব্যক্তি গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম বা মূল্যবোধের দিক থেকে
খুবই আস্থাভাজন, নির্ভরযোগ্য এরকম একজন ব্যক্তিকে বেছে নিবে। কেননা বেছে নিবে কারণ বিএনপির সামনে যে দায়িত্বটা, যে কাজটা, সেটা হলো সংবিধান সংস্কার করা, সংশোধন করা। কেননা এই সংবিধানটা ছিল মুজিববাদী, হাসিনাবাদী, একটা ফ্যাসিবাদী, এটাকে আমরা সাংবিধানিক ফ্যাসিবাদও বলতাম। ফলে সাংবিধানিক ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন প্রকল্পের দিকে বিএনপিকে যেহেতু হাঁটতে হচ্ছে, ফলে সেখানে রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ রোল থাকে। আপনারা জানেন যে সংবিধানের বিভিন্ন বিষয় আসে এগুলো, কারণ সংবিধান সংস্কারের বা সংশোধনের প্রক্রিয়াটা যখন সাংবিধানিক ওয়েতে হয়, সেই প্রক্রিয়ার সাথে রাষ্ট্রপতির ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয় এবং রাষ্ট্রপতির খুবই গুরুত্বপূর্ণ রোল থাকে। ফলে সেখানে বিএনপি এরকম একজন ব্যক্তিকে বেছে নেবেন যিনি এই পুরা সাংবিধানিক সংস্কার বা সংশোধন প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং বিএনপি যদি সবার মতামতের জন্য বিরোধী দল থেকেও সদস্য আহ্বান করেছে, সব বিরোধী চাচ্ছে, কিন্তু বিরোধী দলরা এখনো সেখানে যাচ্ছে না, মানে সংবিধান সংস্কার বা সংশোধন কমিটিতে। যদি সবাই যায় বা নাও যদি যায়, যদি বিএনপি রিয়েলি এই সংবিধানের যে ত্রুটি বিচ্যুতি আছে, এই সংবিধানের যে ফ্যাসিবাদী কাঠামো আছে 70 অনুচ্ছেদ সহ, যেগুলো নিয়ে অলরেডি অনেক বিতর্ক হয়েছে, এগুলো বাদ দিয়ে জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করার একটা প্রকৃত গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর মধ্যে যদি প্রবেশ করায়, সেক্ষেত্রে তারেক রহমান ইতিহাসে অলরেডি একটা অমর হওয়ার সুবর্ণ সুযোগের সামনে অপেক্ষা করছে। কারণ এই সংবিধানটাকে উনি যদি রিয়েলি একটা প্রকৃত গণতান্ত্রিক মানবিক মর্যাদাবোধ, মূল্যবোধ সম্পূর্ণ এবং যে কোনো মানুষের আইনি অধিকারের সুরক্ষার এরকম প্রকৃত অর্থে গণতান্ত্রিক এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সূতিকাগার হিসাবে এই সংবিধানের যেই বিকৃতিগুলো বিগত সময় যার যার জায়গার থেকে যারা ঘটাইছে, এগুলো সারাইয়া প্রকৃত অর্থেই জনবান্ধব জনকাঠামোকে শক্তিশালী করার মতো একটা সাংবিধানিক প্রক্রিয়ার দিকে যায়, তাহলে এই গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ঐতিহাসিক নেতা হিসেবে তারেক রহমান ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।